বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আজকে আমি তোমাদের এক্সারসাইজ 6.1 হায়ার ম্যাথ চ্যাপ্টার 6ষ্ঠ অধ্যায় তোমাদের করাবো, কনিক করাবো। তো প্রথমে আমরা কনিক সম্বন্ধে একটু ধারণা নিই। কনিক নিয়ে সর্বপ্রথম মেনিক মিন কোনো সমতল কোনক দ্বারা সমতলে বক্ররেখা ছেদাংশের বিভিন্ন অংশকে উপবৃত্ত, পরাবৃত্ত ও অধিবেজন নামকরণ করেন। তারপর দীর্ঘদিন ধরে এগুলো মেনিক মেইন ট্রায়াড হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে ইউক্লিড তার এলিমেন্টস নামক গ্রন্থে এর বিশদভাবে কনিক নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে আর্কিমিডিস তার কোয়াড্রেচার অফ প্যারাবোলা গ্রন্থে এবং অ্যাপোলোনিয়াস কনিকের উপর সিরিজ আকারে 8টি বই লিখে কনিক সম্পর্কে অনেক মৌলিক ও মূল্যবান তথ্য ব্যাখ্যা দেন। গ্রিক বিজ্ঞানে উদ্ভাবিত এসব তথ্য উপাত্তকে সপ্তদশ শতাব্দীতে বিখ্যাত বিজ্ঞানী ফ্রেডরিক জোহান্স কেপলার ও রেনে দেকার্তে বৈজ্ঞানিক রূপে প্রতিষ্ঠা করেন। এখন আমরা দেখি কনিক কি। ডেফিনেশন অফ কনিক। তাহলে তোমরা এই চিত্রে দেখো, বলেছে কি কোনো সমতলে একটি বিন্দু যদি এমনভাবে চলে যে ওই সমতলের উপর অবস্থিত একটি স্থির বিন্দু ও চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং চলমান বিন্দু সমতলের উপর অবস্থিত একটি স্থির সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। আমি আবার বলছি, কোনো সমতলে একটি বিন্দু যদি এমনভাবে চলে ওই সমতলের উপর অবস্থিত একটি স্থির বিন্দু এবং চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং চলমান বিন্দু থেকে সমতলের উপর অবস্থিত একটি স্থির সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত সর্বদা কি ধ্রুবক থাকে, তবে ওই চলমান বিন্দুর সঞ্চারপথকে আমরা কি বলবো? কনিক। তাহলে নির্দিষ্ট বিন্দুকে কনিকের উপকেন্দ্র বলা হয়। নির্দিষ্ট বিন্দুকে কি বলা হবে? কনিকের উপকেন্দ্র, ফোকাস। আর নির্দিষ্ট সরলরেখাটিকে কি বলা হবে? এর নিয়ামক রেখা বা দিকাক্ষ, ডাইরেক্ট্রিক্স। এবং ওই ধ্রুবক অনুপাতকে এর উৎকেন্দ্রিকতা, এক্সেন্ট্রিসিটি বলা হয়। ঠিক আছে? তাহলে এক্সপ্লানেশন অফ জিওমেট্রি। মনে করি কোনো সমতলে, চিত্রে দেখো, মনে করি কোনো সমতলে এস একটি স্থির বিন্দু আর পি একটি কি চলমান বিন্দু, এবি একটি স্থির সরল রেখা। তাহলে ওই সমতলের উপর অবস্থিত একটি চলমান বিন্দু পি, যা এমনভাবে গতিশীল যে পি ও এস এর মধ্যবর্তী দূরত্ব, এই সরলরেখার উপর একটা চলমান বিন্দু পি এমনভাবে গতিশীল যে পি এস এর দূরত্ব, পি ও এস এর দূরত্ব কি এস পি, এবং পি হতে এবি এর উপর লম্ব দূরত্ব, এই পি হতে এবি এর উপর লম্ব দূরত্ব কি পিএম, এর অনুপাত সর্বদা কি ধ্রুবক থাকে। তাহলে পি এর সঞ্চারপথকে কনিক বলে। তাহলে আমরা কি বলবো? পি এর সঞ্চারপথকে কনিক বলবো। এখানে এস হচ্ছে একটি স্থির বিন্দু আর পি হচ্ছে একটি চলমান বিন্দু আর এবি একটি স্থির সরল রেখা আর পি ও এস এর দূরত্ব হচ্ছে মধ্যবর্তী দূরত্ব এস পি আর এবি রেখার উপর পিএম একটি লম্ব। তাহলে লম্ব দূরত্ব পিএম এর অনুপাত সর্বদা কি ধ্রুবক থাকে। তাহলে পি এর সঞ্চারপথকে কি বলা হবে? কনিক। তাহলে ধ্রুবকটিকে ই দ্বারা প্রকাশ করা হয়। ধ্রুবকটিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ধ্রুবকটিকে ই দ্বারা প্রকাশ করলে ই ইকুয়াল টু এস পি বাই পিএম। তাহলে এস পি ইকুয়াল টু ই পিএম, এটা হচ্ছে কনিকের সমীকরণ। এখন তাহলে কনিক সম্বন্ধে আমাদের ধারণা হলো, উপকেন্দ্র, নিয়ামক রেখা সম্বন্ধে আমরা ধারণা পেলাম। এখন দেখো 6.2 আমরা দেখাবো কি ফোকাস, এক্সেন্ট্রিসিটি অ্যান্ড ডাইরেক্ট্রিক্স। এটা কি এই চিত্র থেকে দেখাবো। ঠিক আছে? তাহলে এই চিত্রে দেখো একটি স্থির বিন্দু এস, আগেই বলেছি একটি স্থির বিন্দু এস যে কনিকের উপকেন্দ্র। এই স্থির বিন্দু এসটা কি কনিকের উপকেন্দ্র।
এবি সরলরেখাকে কনিকের নিয়ামক রেখা, দ্বিকাক্ষ এবং ধ্রুবক কে কনিকের উৎকেন্দ্রকতা বলা হয়। তাহলে আবার নিয়ামক রেখার সাথে লম্ব রেখা যে সরলরেখা এক্স প্রাইম এক্স উপকেন্দ্র দিয়ে যায় তাকে কনিকের অক্ষ বলা হয়। তাহলে এক্স প্রাইম এক্স, দেখো স্থির বিন্দু নিয়ামক রেখার সাথে যে লম্ব রেখা সেটা এবি, এক্স প্রাইম এক্সটা হচ্ছে কি এটা অক্ষরেখা। তাহলে নিয়ামক রেখার সাথে লম্ব যে সরলরেখা চিত্রে এক্স প্রাইম এক্স উপকেন্দ্র দিয়ে যায় তাকে কনিকের অক্ষ বলা হয়। কনিকটি তার অক্ষকে যে এক বা একাধিক বিন্দুতে ছেদ করে চিত্রে ও, দেখো ও, তাকে কনিকের শীর্ষবিন্দু বলা হয়। তাহলে আমরা কি পেলাম, এটা ফোকাস স্থির বিন্দু এস, এটা হচ্ছে শীর্ষবিন্দু, আর এবি এটা হচ্ছে নিয়ামক রেখা, আর এক্স প্রাইম এক্স হচ্ছে অক্ষরেখা। তাহলে কনিকের উপরস্থ দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে কনিকের জ্যা বলা হয়। তাহলে কনিকের উপরস্থ দুইটি বিন্দুর সংযোজক সরলরেখা স্থির বিন্দুর উপরস্থ সংযোজক সরলরেখাকে কি বলা হয়, কনিকের জ্যা। উপকেন্দ্রের মধ্য দিয়ে অঙ্কিত যে কোনো জ্যাকে উপকেন্দ্রিক জ্যা বলে এবং অক্ষের সাথে লম্বের উপকেন্দ্রিক জ্যাকে বলা হয় কি, চিত্রে এল এস এল প্রাইম, এল এস এল প্রাইম, এটা কি উপকেন্দ্রিক নাভি বা নাভি লম্ব, উপকেন্দ্রিক লম্ব বা নাভি লম্ব বলা হয়। এবার দেখো প্যারাবোলা, ইকুয়েশন অফ প্যারাবোলা পাসিং থ্রু অরিজিন। এই চিত্রে দেখো, মনে করি পরবর্তী উপকেন্দ্র এস, এর আগে বলেছি উপকেন্দ্র কি ফোকাস এস, তাহলে নিয়ামক রেখা এম জেড এম প্রাইম, এখানে এম জেড এম প্রাইম, নিয়ামক রেখার উপর এস জেড লম্ব টানে, কোনটা লম্ব টানবো, এস জেড লম্ব টানে। তাহলে এস জেড কে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করি, এস জেড কে এই বিন্দুতে, এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করি, তাহলে এই পরবর্তীটির শীর্ষবিন্দু হবে। জেড এস কে এক্স পর্যন্ত বর্ধিত করি, তাহলে এই বিন্দুতে জেড এস কে সমদ্বিখণ্ডিত করি, তাহলে এটা কি হবে এর শীর্ষবিন্দু, এবং জেড এস কে এক্স পর্যন্ত বর্ধিত করি, তাহলে জেড এস এক্স পরবর্তীটির অক্ষরেখা। এর আগে আমি বলেছি, তাহলে জেড এস এক্স হবে কি এটার অক্ষরেখা। তাহলে এ কে মূলবিন্দু, এ এক্স কে এক্স অক্ষ, এ কে মূলবিন্দু ধরো এবং এ এক্স কে এক্স অক্ষ ধরো, এবং এক্স এর উপর লম্ব এ ওয়াই কে কি ধরবো, নিয়ামক রেখা, ওয়াই অক্ষ ধরো। তাহলে ধরি পরাবৃত্তের উপর যে কোনো চলমান বিন্দু পি অফ এক্স ওয়াই, এটা ওয়াই অক্ষের উপর যে কোনো চলমান বিন্দু কি পি অফ এক্স ওয়াই, এবং জেড এ সমান কি এস ইকুয়াল টু এ, জেড এস জেড এ ইকুয়াল টু এস সমান সমান কত এ। তাহলে পি হতে নিয়ামক রেখার উপর পি এম, নিয়ামক রেখা কোনটা এটা, পি হতে নিয়ামক রেখার উপর পিএম লম্ব এবং এক্স এর উপর পিএন লম্ব, নিয়ামক রেখার উপর পিএম লম্ব এবং এক্স এর উপর পিএন লম্ব আঁকি। এই দেখো নিয়ামক রেখার উপর পিএম লম্ব এবং এক্স অক্ষের উপর পিএন লম্ব আঁকি। তাহলে এসপি যোগ করো, এবার এসপি যোগ করি। তাহলে পরবর্তী সংজ্ঞা অনুসারে আমরা পাই কি এসপি ইকুয়াল টু পিএম, এসপি ইকুয়াল টু পিএম ইকুয়াল টু কি জেড এন। তাহলে এখন দেখো এ জেড প্লাস এ এন, এ জেড প্লাস এ এন, এসপি ইকুয়াল টু পিএম ইকুয়াল টু জেড এন, এইটা সমান এই বাহু, ঠিক আছে। তাহলে এ জেড সমান, এর আগে বলেছিলাম এ জেড এবং এ সমান কি এ, তাহলে সমান সমান এ এক্স, এ জেড সমান এ, এন সমান এক্স। তাহলে এসপি স্কয়ার
এখন বর্গ করো, জেড ইকুয়াল টু এস ইকুয়াল টু এ, এস পি ইকুয়াল টু পি এম ইকুয়াল টু জেড এম ইকুয়াল টু কি এস জেড প্লাস এ এম। আবার বলে দেখো, এই বাহুটা সমান এই বাহুটা এবং জেড এন এইটা। তাহলে আমরা এ জেড সমান কি জানি এ, আর এন সমান কত এক্স, তাহলে মান বসাও এ প্লাস এক্স। তাহলে এখন উভয় পক্ষে বর্গ করি, এস পি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে এস পি বা অর এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু কি এ প্লাস এক্স হোল স্কোয়ার। কারণ কি এস অফ এ জিরো এবং পি অফ এক্স ওয়াই এর দূরত্ব কি এস পি সমান আমরা কি জানি রুট ওভার এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার এই যে ওয়াই স্কোয়ার, আর এটা এই পাশে নিয়ে গেলে x plus a whole square minus x minus y a whole square, অথবা y square equal to 4ax। এটা হচ্ছে পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, পরাবৃত্তের সমীকরণ। এখন দেখো, আমি চিত্রে প্যারাবোলার বিভিন্ন অংশের নাম আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? অক্ষরেখা দেখো, এক্সিস অক্ষরেখা বলেছে যে সরলরেখা উপকেন্দ্র দিয়ে যায়, যে সরলরেখা উপকেন্দ্র দিয়ে যায় চিত্রে দেখো, এবং নিয়ামক রেখার উপর লম্ব, তাকে পরাবৃত্তের অক্ষরেখা বলা হয়। চিত্রে জেডএস হচ্ছে কি অক্ষরেখা, নিয়ামক রেখার উপর যাবে, নিয়ামক রেখা এটা। তাহলে যে সরলরেখা উপকেন্দ্র দিয়ে যায়, উপকেন্দ্র কোনটা এস ফোকাস, এবং নিয়ামক রেখার উপর লম্ব, তাকে পরাবৃত্তের অক্ষরেখা বলা হয়। চিত্রে দেখো জেডএস হচ্ছে অক্ষরেখা। এই চিত্রটা ভালো করে বুঝলে তোমরা এগুলো পেরে যাবে। ভার্টেক্স, এবার দেখো ভার্টেক্স শীর্ষবিন্দু। তাহলে অক্ষরেখাটি পরাবৃত্তকে যে বিন্দুতে ছেদ করে, বলছে অক্ষরেখাটি পরাবিন্দুকে যে বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে শীর্ষবিন্দু। চিত্রে এ হচ্ছে ভার্টেক্স শীর্ষবিন্দু। উপকেন্দ্রিক দূরত্ব ফোকাল ডিস্টেন্স। তাহলে চিত্রে কি এসপি দেখো, এসপি এস প্রাইম বা এস এ, এটা হচ্ছে দূরত্বই হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। এখন উপকেন্দ্রিক জ্যা ফোকাল কোড। উপকেন্দ্রিক দূরত্বের সংজ্ঞাটা বলি, উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে উপকেন্দ্রিক দূরত্ব বলা হয়। আর উপকেন্দ্রিক জ্যা ফোকাল কোড হচ্ছে উপকেন্দ্র দিয়ে যায় এমন যে কোনো জ্যাকেই পরাবৃত্তের উপকেন্দ্রিক জ্যা বলা হয়। চিত্রে পিএস রেখা বর্ধিত করলে কি ওটা ফোকাল কোড। আর লেটাস রেক্টাম উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্বটা হচ্ছে যে উপকেন্দ্রিক জ্যা অক্ষের উপর লম্ব, তাকে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব বা নাভি লম্ব বলা হয়। এল এস এল প্রাইম, এল এস এল প্রাইম, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব বা নাভি লম্ব। এবার দেখো লেংথ অফ লেটাস রেক্টাম, কোঅর্ডিনেটস অফ ফোকাস অ্যান্ড ভার্টেক্স অ্যান্ড ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। তাহলে 6.8.1 উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখবো আমরা। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মনে করো কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। পরাবৃত্তের উপকেন্দ্র কি এস, আগেই বলেছি পরাবৃত্তের উপকেন্দ্র এস। নিয়ামক রেখা কি চিত্রে দেখো এম জেড এম প্রাইম, নিয়ামক রেখা কি এম জেড এম প্রাইম, আর উপকেন্দ্র এস। শীর্ষবিন্দু, এর শীর্ষবিন্দু কি এ, আর জেড এস হচ্ছে অক্ষ। তাহলে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এল এস এল প্রাইম, এল এস এল প্রাইম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এ হলো শীর্ষবিন্দু, জেড এস হচ্ছে অক্ষ। তাহলে এস এর স্থানাঙ্ক এ জিরো। তাহলে এল এম, তাহলে এল এম লম্ব এম এম প্রাইম, এল এম লম্ব এল এম এম প্রাইম হলে সংজ্ঞা অনুসারে এস এল
ইকুয়াল টু LM। দেখো SL সমান সমান LM ইকুয়াল টু ZS, তাহলে সমান সমান কি, এর আগেও দেখেছি AZ প্লাস AS, তাহলে AZ সমানে AS সমান A, তাহলে A প্লাস A ইকুয়াল টু 2A, তাহলে LL প্রাইম চিত্রে দেখো, তাহলে LL প্রাইম কোনটা, SL আর SL প্রাইম যোগ, তাহলে 2SL, তাহলে SL ইকুয়াল টু কি SL প্রাইম, তাহলে 2 ইন্টু SL সমান কত 2A, তাহলে 4A, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত 4A। এবার দেখো উপকেন্দ্র ও শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, চিত্রে দেখো MZM কি নিয়ামক, A হচ্ছে শীর্ষবিন্দু আর S হচ্ছে উপকেন্দ্র, ঠিক আছে। তাহলে দেখো অনুচ্ছেদ 6.6 এর আগে যে চিত্রটা দেখেছি সেখান থেকে চিত্রে y² = 4ax, এটা হলো পরাবৃত্ত, তাহলে A উহার শীর্ষবিন্দু, MZM প্রাইম উহার নিয়ামক এবং S হলো উপকেন্দ্র। তাহলে পরাবৃত্তের সমীকরণে x = 0 y = 0, আর পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক A কি হবে, x = 0 হলে y = 0 হলে শীর্ষবিন্দু হবে A = 0 0, এবং শীর্ষবিন্দু A হতে x অক্ষে ধনাত্মক দিক বরাবর পরাবৃত্তের উপকেন্দ্রের দূরত্ব এবং ঋণাত্মক দিক বরাবর নিয়ামক পর্যন্ত দূরত্ব সমান হবে। কি বলা হয়েছে, শীর্ষবিন্দু A হতে x অক্ষের ধনাত্মক দিক বরাবর পরাবৃত্তের উপকেন্দ্রের দূরত্ব এবং ঋণাত্মক দিক বরাবর নিয়ামক পর্যন্ত দূরত্ব সমান, এই দূরত্বের পরিমাণ A। তাহলে উপকেন্দ্রটি পরাবৃত্তের শীর্ষবিন্দু A হতে x অক্ষের ধনাত্মক দিক বরাবর A দূরত্বে অবস্থিত হওয়ার পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে S A0। আমরা যখন অঙ্ক করব ম্যাথ এক্সারসাইজে চলে যাব অনুশীলনীতে, তখন অবশ্যই আমাদের এই রুলসগুলো জানতে হবে। অঙ্কে আমাদের উপকেন্দ্র নির্ণয় করতে হবে, উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে, নিয়ামক রেখা নির্ণয় করতে হবে। তা এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা অঙ্কও করতে পারবো না, অনেক ইজি অঙ্ক, কিন্তু টার্মসগুলো আমাদের অবশ্যই ভালো করে রপ্ত করতে হবে। তাহলে এগুলো আমি বুঝিয়ে দিলাম, ভালোভাবে লেখাপড়া করবে, ইনশাল্লাহ ভালো করবে, অনেক ইজি অঙ্ক। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ।